শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে তুলে দিলেন 21শে পদক। কিছুক্ষণ পর আমর 21শে বইমেলার উদ্বোধন। জুলাই হত্যা মামলায় জামিন পেলেন কক্সবাজারের সাবেক এমপি বদি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকরামকে খালাস দিল আপিল বিভাগ। কোনো অপরাধী ট্রাইব্যুনালের বিচার থেকে রেহাই পাবে না, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, জানালেন নতুন চিফ প্রসিকিউটর। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শিক্ষা, গবেষণা এবং সাহিত্যের রাজনীতিকরণ উচিত নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। এবার পদক পেয়েছেন 9 গুণীজন এবং 1টি প্রতিষ্ঠান। সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে ওসমানী মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 9 গুণীজন ও 1টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, এই পদকের মাধ্যমে রাষ্ট্রের গুণী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সবাইকে সম্মান জানানো হয়েছে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে 21শে পদক প্রবর্তন করেছিলেন। এই পদকের মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাগুলোকে স্মরণে আনার পাশাপাশি সেসব ক্ষেত্রে অবদান রাখা মানুষের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়, বলেন সরকার প্রধান। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। নৈতিক মানসম্মান তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন দিনের প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21শে বই মেলা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি কি রেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, বিছায়েছো ঘটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। আমার কানে লাগে সুধার মতো। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের রুখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যাচেষ্টা মামলায় 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এ মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ঘোষ হিসেবে ফ্ল্যাট নেয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত, যার আবেদন করেছিল দুদক। তাতে বলা হয়, হস্তান্তরযোগ্য নয় এমন প্লটে একটি আবাসন প্রতিষ্ঠানকে বহুতল ভবন বাড়িয়ে ফ্ল্যাট আকারে বিক্রির সুযোগ করে দেন আসামি। বিনিময়ে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেন। প্রসিকিউশনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিচার কাজে কোনো প্রভাবিত করবে না জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। একদম স্ট্রেট মেসেজ, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। সো আমাদের এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিনতি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর কাঁঠাল বাগানে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়। বুধবার রাতে হাজারীবাগে বিনতিকে কুপিয়ে ফেলে রেখে যায় সিয়াম। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেন স্বজনরা। পরে রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিনতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সিয়াম দীর্ঘদিন ধরে বিনতিকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ পরিবারের। 6 আর 7-এ দুজনে একই সাথে মিলে পড়াশোনা করছে, ঠিক আছে, একই সাথে ক্লাসমেট যেহেতু ছিল, হয়তোবা তারা আগে পরিচয় আছে, চিনি একে অপরে। আমি ফাঁসি চাই, আমার মেয়ের কঠোরতা বিচার চাই, আমার মেয়ের খুনের শাস্তি চাই। কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাফিজুর রহমান। দেশের 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কথা বলছেন মতিঝিলে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। বাসা এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব, তার শতভাগই তারা
পালন করবে, এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলে কাজগুলো করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি, এগুলো লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 13 বছরে বন্ধ হতে দেখেছি, পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংকে গুড গভর্নেন্সটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান। পোস্টে গোলাম পরোয়ার উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়, এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। জামায়াত সেক্রেটারি বলেন, যিনি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব দিলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। দেশের অর্থনীতির জন্য যখন বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব, মেধাভিত্তিক নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন, তখন এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার অবসানের সংকেত দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক। এতে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইন সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত একটি মাত্র এজেন্ডা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এবারে ZSRM নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর 3 আসনের নির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে জেলা নির্বাচন অফিস। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 2 মার্চ রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই 5 মার্চ, আপিলের তারিখ 6 থেকে 10 মার্চ, আপিল নিষ্পত্তির তারিখ 11 মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ, প্রতীক বরাদ্দের তারিখ 15 মার্চ এবং ভোট গ্রহণের তারিখ 9 এপ্রিল। তবে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না বলে জানানো হয়েছে। এবারে ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদবাজারের খবর। ঈদ উপলক্ষে রাজধানীর শপিং মলগুলোতে চলছে কেনাকাটা। অনেকে গ্রামে ঈদ উদযাপনের জন্য আগেভাগে ঈদের শপিং করার জন্য বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন। ঈদ শপিং এর আরো খবর জানাতে রাজধানীর ইস্টার্ন প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নামির আহমেদ। নামিরা, রমজানের 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, আজকে অষ্টম রোজা, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বেচাকেনা কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। ক্রেতাদের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে জমজমাট, এবং এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে একটি বিষয় জানা গেছে যে গতবারের তুলনায় এবার কিন্তু কালেকশনে বেশ কিছু ভিন্নতা রয়েছে, যে ভিন্নতাগুলো আসলে তাদের রুচিসম্মত বলে তারা বলছেন। এবং আরেকটি বিষয় ক্রেতারা বলছেন যে গতবার যেহেতু নির্বাচিত সরকার ছিল না, এবার যেহেতু নির্বাচিত সরকার, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেন মানে অসাধু ব্যবসায়ীদের প্রতিবারই দেখা যায় কোনো না কোনোভাবে অধিক মুনাফা লাভের একটা বিষয় চলে আসে। এবার যেন এই বিষয়গুলো না থাকে সেই বিষয় নিয়ে কিন্তু একটু গুরুত্ব দিতে বলছেন ক্রেতা যারা আছেন তারা, এবং বিক্রেতারা বলছেন যে কিছুটা ভাটা পড়েছে এবার, যেহেতু বড় একটি পরিবর্তন দেখা গেছে। তবে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে, এবার যেহেতু অষ্টম রোজা, তো খুব অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তনটা দেখা যাবে, যে আবার ক্রেতা সমাগমের মধ্যে কেনাকাটার একটা হিড়িক লেগে পড়বে, এবং এর জন্য তারা আশাবাদী। এছাড়াও ক্রেতারা কিন্তু একটি বিষয় বলছেন যে প্রতিবার ঈদের এই আমেজটা দ্বিগুণ হয়ে যায় যখন আসলে কেনাকাটার মধ্যে তারা থাকেন। তো এই ছিল স্টার্ন প্লাজা থেকে সর্বশেষ তথ্য। অর্থী, ধন্যবাদ আপনাকে। নামির আহমেদ জানাচ্ছিলেন ইস্টার্ন প্লাজা থেকে। পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী নগরীতে 17টি মোড়ে খোলা ট্রাকে সর্বসাধারণের জন্য টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রতিদিন 15টি ট্রাকে 6000 পরিবারকে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। টিসিবির ট্রাকে 2 কেজি মসুর ডাল 140 টাকা, 2 লিটার ভোজ্য তেল 230 টাকা, 1 কেজি চিনি 80 টাকা, 1 কেজি ছোলা 60 টাকা, 1 থেকে 2 কেজি খেজুর 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্যাকেজ মূল্য 590 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ট্রাক এবং পণ্যের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ট্রাকের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন টিসিবি কর্মকর্তারা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।